আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজবিলা সানবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি অর ইনসলভেন্সি, দেউলিয়া হিসাব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি বিবিএ থার্ড ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের 7ম অধ্যায়। প্রতি বছর এই অধ্যায় থেকে বিপার্ট এবং সিপার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজবিলা সানবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 2টি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। ফরম্যাট নাম্বার 1 ইনসলভেন্সি অফ পার্সোনাল বিজনেস, ফরম্যাট নাম্বার 2 ইনসলভেন্সি অফ পার্টনারশিপ ফার্ম। শিক্ষার্থীগণ, এই অধ্যায়টির নাম হলো ব্যাংক্রাপসি আর ইনসলভেন্সি, দেউলিয়া অবস্থা। যখন কোনো আদালত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করে তখন সেটাকে বলা হয় দেউলিয়া অবস্থা। তাই আদালত কখনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এমনি এমনি দেউলিয়া ঘোষণা করে না। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার কারবারের দায়ের পরিমাণ সম্পত্তির পরিমাণের থেকে বেশি হয়ে যায় তখন, অর্থাৎ দায় পরিশোধ করতে যখন ব্যক্তি বা প্রতিষ্ঠান অক্ষম হয়ে যায় তখন আদালতে শরণাপন্ন হয়। আর আদালত তখন একটি কমিশন গঠন করে, আর কমিশন গঠনের তদন্ত রিপোর্টের উপরে বেসিস করে পরবর্তীতে একটি দেউলিয়া রায় ঘোষণা করে থাকে, আর তখন সেটাকে বলা হয় দেউলিয়া অবস্থা। শিক্ষার্থীগণ, এই অধ্যায়ের অঙ্কগুলি করতে হলে প্রথমে আমাদের ফরম্যাট অনুযায়ী বিস্তারিত বেসিক কিছু ধারণা রাখতে হবে। তাহলে চলুন প্রথমে আমরা 1 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 1 নম্বর ফরম্যাটের বৈশিষ্ট্য হলো, এখানে প্রশ্নপত্রে 6টি ইনফরমেশন দেওয়া থাকবে, আর রিকোয়ারমেন্ট হতে পারে সর্বোচ্চ এই ফরম্যাট থেকে 6টি। শিক্ষার্থীগণ, তাহলে আমাদেরকে অঙ্ক করার পূর্বে প্রথমে প্রশ্নটি ভালোভাবে পড়ে নিতে হবে যে কয়টি আইটেম দেওয়া আছে, সেই আইটেমগুলোর কাজ কি, এই বিষয়ে আমাদেরকে প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তাহলে চলুন প্রথমে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, দেউলিয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিবিধ অ্যাসেট এর বুক ভ্যালু এবং রিয়েলাইজেবল ভ্যালু দেওয়া থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, বিভিন্ন প্রকার লাইবিলিটি এবং তার এস্টিমেটেড ভ্যালু অর্থাৎ পরিশোধযোগ্য মূল্য দেওয়া থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো, লাইবিলিটি এবং সিকিউরিটি ভ্যালু বা জামানত মূল্য উল্লেখ থাকবে। কোন লাইবিলিটির এগনেস্টে বিপরীতে কত টাকা জামানত আছে সেটি দেওয়া থাকবে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো, ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্যাপিটাল অর্থাৎ মূলধন, ড্রয়িং মানে উত্তোলন, প্রফিট অর লস, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আনড্রন স্যালারি, লস ফ্রম বিটিং, গাম্বেলিং ইত্যাদি দেওয়া থাকবে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো, ব্যক্তিগত সম্পত্তি দেওয়া থাকবে। তবে ব্যক্তিগত সম্পত্তি যদি 3 লক্ষ টাকার উপরে দেওয়া থাকে, 3 লক্ষ টাকার বেশি যেটা দেওয়া থাকবে সেই টাকাটুক দায় পরিশোধের জন্য বিবেচিত হবে, আর যদি 3 লক্ষ টাকার কম দেওয়া থাকে তাহলে সেটি বিবেচিত হবে না। 6 নম্বর বৈশিষ্ট্য, দেউলিয়া ব্যক্তিকে কোনো আত্মীয় স্বজন কর্তৃক প্রদত্ত দান দেওয়া থাকতে পারে, এগুলোই দায় পরিশোধে বিবেচিত হয় না। শিক্ষার্থীগণ, এবার আসুন এই ফরম্যাটে আমাদের যে 6টি রিকোয়ারমেন্ট করতে হবে সেই রিকোয়ারমেন্ট 6টি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি। বর্তমানে সৃজনশীল প্রশ্ন অনুযায়ী ছোট বড় দিয়ে 6টি প্রশ্ন হতে পারে। প্রশ্ন 6টি হলো, ফুললি সিকিউরড লোন, 2 নম্বর প্রশ্ন হলো পার্টলি সিকিউরড লোন, এবং 3 নম্বর প্রশ্ন হলো আনসিকিউরড লোন। 4 নম্বর প্রশ্ন হলো লাইবিলিটি পেয়েবল ইন ফুল অবলিক প্রিফারেবল লাইবিলিটি, অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ দায়, এগুলি দেউলিয়া অবস্থা হলে প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে এই ধরনের দায়গুলো পরিশোধ করতে হয়। 5 নম্বর হলো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, এবং 6 নম্বর হলো ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। শিক্ষার্থীগণ, মূলত আমাদের 10 মার্কের অঙ্ক আসলে নিচের এই 2টা রিকোয়ারমেন্টই থাকবে। এই 2টা রিকোয়ারমেন্ট করতে হলে উপরেরগুলি অবশ্যই ওয়ার্কিং করে নিতে হবে, আর যদি 4 মার্কের বা 2 মার্কের প্রশ্ন হয় সেক্ষেত্রে আমাদের উপরেরগুলো আলাদাভাবে প্রশ্ন হতে পারে। তাহলে আসুন প্রথমে আমরা ফুললি সিকিউরড লোন সম্পর্কে জানি। ফুললি সিকিউরড লোন বলতে আমরা বুঝি যে কারবার যখন ঋণ গ্রহণ করেছে তখন ঋণের বিপরীতে যে জামানত রেখেছে, জামানতের পরিমাণ যদি ঋণের পরিমাণ থেকে বেশি হয় তাহলে সেটি হলো ফুললি সিকিউরড লোন। অর্থাৎ বলা যায় এভাবে যে 1 লক্ষ টাকা ঋণ নেওয়ার সময় যদি 2 লক্ষ টাকার জমির দলিল জামানত রেখে থাকে তাহলে পাওনাদার এখানে ইচ্ছা করলে জমি বিক্রি করে তার পাওনা পরিশোধ করতে পারে এবং আরও উদ্বৃত্ত থেকে যাবে হাতে। এটি হলো ফুললি সিকিউরড লোন। আর পার্টলি সিকিউরড লোন, যে সমস্ত ঋণের বিপরীতে জামানত রাখা হয়েছে এবং সেই জামানতের পরিমাণ ঋণের পরিমাণের থেকে কম, সেটাকে বলা হয় পার্টলি সিকিউরড লোন। উদাহরণস্বরূপ বলা যায় যদি 1 লক্ষ টাকা ঋণ নেওয়া হয় আর তার বিপরীতে যদি 50,000 টাকার সম্পত্তি জামানত রাখা হয় তাহলে পাওনাদার ইচ্ছা করলেও সেই সম্পত্তি বিক্রি করে তার পূর্ণ দায় পরিশোধ করতে, পূর্ণ পাওনা পরিশোধ করতে পারবে না, আরও বরং কিছু অংশ থেকে যাবে। এটাকে বলা হয় পার্টলি সিকিউরিটি লোন। আনসিকিউরড লোন, যে সমস্ত লোন গ্রহণ করার সময় কোনো জামানত রাখা হয়নি সেটাকে বলা হয় আনসিকিউরড লোন। সেক্ষেত্রে 4 নম্বর বলা হচ্ছে লাইবিলিটি পেবেল ইন ফুল অথবা প্রিফারেবল লাইবিলিটি। অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ কিছু লাইবিলিটি আছে যেগুলো অবশ্যই
অগ্রাধিকার ভিত্তিতে দেউলিয়ার সময় প্রথমে দিয়ে দিতে হয়, ফুললি দিতে হবে, এটা কোনো ছাড় নেই। এই ধরনের আইটেম আমাদের এই অঙ্কে, এই অধ্যায়তে 9টি আইটেম আছে। ইজি প্লাস হ্যান্ডনোটে আমি এই 9টি আইটেমের একটি তালিকা তৈরি করে দিয়েছি। এবার আসুন 5 নম্বর, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স তৈরি করতে গেলে আমাদের প্রথমে ওই 4টি আইটেম তৈরি করতে হবে। এটার জন্য আমি ইজি প্লাস হ্যান্ডনোটে একটি ছক দিয়েছি। আর ডিফিসিয়েন্সি, ঘাটতি হিসাব, কত টাকা ঘাটতি হলো এটি মিল করতে হবে। এই মোট হলো 6টি আইটেম। শিক্ষার্থীগণ, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা হলো রিসিভার ফি। যখন আদালত কমিশন গঠন করে তখন কমিশন দেউলিয়া ব্যক্তির বাড়িতে সম্পত্তি আদায়ের জন্য একটি ফি দাবি করে থাকে, আর সেই ফিটাকে বলা হয় রিসিভার ফি। আর এটা চুক্তি অনুযায়ী দিতে হয়। যে সমস্ত সম্পত্তি জামানতযুক্ত সে সমস্ত সম্পত্তি আদায়ের 4% রিসিভার ফি দিতে হয়, আর জামানতবিহীন যে সমস্ত সম্পত্তি সে সমস্ত সম্পত্তি আদায় মূল্যের 10% রিসিভার ফি প্রদান করতে হয়। শিক্ষার্থীগণ, এটি ওয়ার্কিং করার অঙ্ক করার সময় আমরা রিসিভার ফি সম্পর্কে আরও বিস্তারিত জানব। তাহলে আসুন এবার আমরা এক নজরে এই 6টি রিকোয়ারমেন্টের একটি তালিকা দেখে আসি, কীভাবে অঙ্কগুলি করতে হবে। প্রথমে ফুললি সিকিউরিড লোন। ফুললি সিকিউরিড লোনের সংজ্ঞা আমরা শুনেছি। কীভাবে আমরা ফুললি সিকিউরিড লোন চিনব সেগুলো অঙ্ক পড়ে আমরা সংজ্ঞা অনুযায়ী চিনতে পারবো। আর এগুলি কীভাবে তৈরি করতে হবে, এর ব্যবহার, এগুলো আমরা তালিকা দিয়েছি। প্রথমে 3টি পার্ট তৈরি করতে হবে। এই 3টি কলামে প্রথমে পার্টিকুলার্স লিখতে হবে, দ্বিতীয় কলামে লিখতে হবে অ্যামাউন্ট অফ লোন, তৃতীয় কলামে লিখতে হবে এস্টিমেটেড ভ্যালু অফ সিকিউরিটি। অর্থাৎ লোনের এগেনস্টে যে সিকিউরিটি ভ্যালু আছে সেই বড় ভ্যালুটি দিতে হবে এই লাস্ট কলামে। যতগুলো ফুললি সিকিউরিটির আইটেম থাকবে সবগুলো প্রথমে যোগ করে নিতে হবে। যোগফল এই আদায়কৃত মূল্যের উপরে রিসিভার ফি প্রদান করতে হবে 4%। পূর্বে আমরা শিখেছি যে জামানতযুক্ত সম্পত্তির আদায়কৃত মূল্যের 4% রিসিভার ফি প্রদান করতে হয়। তাই 4% বের করে এখান থেকে মাইনাস করে দিতে হবে। মাইনাস করার পরে যেটি অবশিষ্ট থাকবে এটি হবে আমাদের ফলাফল। এবার আসুন প্রিভার্বেল লাইবিলিটি। আমরা পূর্বেই বলেছি প্রিভার্বেল লাইবিলিটি আছে আমাদের অ্যাকাউন্টিংয়ে মোট 9টি আইটেম। এই 9টি আইটেম আমি ইজি প্লাস হ্যান্ডনোটে একটি তালিকা তৈরি করে দিয়েছি। এর মধ্যে অল ডেট টু গভর্নমেন্টের যে সমস্ত পাওনা এগুলি অগ্রাধিকার ভিত্তিতে ফুললি দিতে হবে। যেমন ইনকাম ট্যাক্স, তার সুপার ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, রেটস অ্যান্ড ট্যাক্সেস, ইলেকট্রিসিটি, ওয়াসা বিল। এরপরে আসুন ডেট ডিউ টু লোকাল অথরিটি। লোকাল অথরিটি আছে 3টি, মিউনিসিপ্যাল ট্যাক্স, ট্রেড লাইসেন্স এবং ওয়েজেস টু এমপ্লয়ি। শিক্ষার্থীগণ, লেবার আইন এবং দেউলিয়া আইন অনুযায়ী যদি কোনো এমপ্লয়ি দেউলিয়া প্রতিষ্ঠানে টাকা পেয়ে থাকে তাহলে সর্বোচ্চ তাকে পার হেড 2000 টাকা পর্যন্ত দিতে হয়। যতগুলো এমপ্লয়ি থাকবে প্রত্যেকে 2000 করে প্রিফারেবল অগ্রাধিকার ভিত্তিতে দিতে হবে। আর বাকি টাকাটা আনসিকিউর্ড লোন হিসেবে আনসিকিউর্ড দায়িত্বে দেখাতে হবে। এবার আসুন আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টটা দেখি, পার্টলি সিকিউর্ড লোন। পার্টলি সিকিউর্ড লোন চেনার উপায়গুলো আমরা প্রথমে সংজ্ঞায় পড়েছি, কীভাবে চিনতে হয়, আর এগুলো অঙ্কের ভিতরে কীভাবে ব্যবহার দেখাতে হয় সেগুলি। প্রথমে 3টি কলাম করতে হবে। এই 3টি কলামের মধ্যে প্রথম কলামে পার্টিকুলার্স লিখতে হবে। পার্টিকুলার যতগুলো পার্টলি সিকিউরিটি লোন থাকবে সবগুলি এখানে বসাতে হবে। বসানোর পরে আদায়কৃত মূল্য যোগ করে সেই মূল্যের 4% সর্বোচ্চ রিসিভার ফি বাদ দিতে হবে। 4% বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে এটি হবে আমাদের এস্টিমেটেড ভ্যালু অফ দ্য সিকিউরিটি। এবার আসুন আনসিকিউর্ড লোন, যে সমস্ত লোনের এগনেস্টে কোনো সিকিউরিটি ছিল না সে ধরনের লোন যতগুলো থাকবে অঙ্কের ভিতরে সবগুলো এখানে লিখে যোগ করতে হবে। আর এক্সপেক্টেড টু র্যাঙ্ক এই ভ্যালুটা আমাদের কাজে লাগবে। এবার আসুন এস্টিমেট অফ অ্যাফেয়ার্স তৈরি করতে হবে। 2টা সাইড, একটা ডেবিট সাইড একটা ক্রেডিট সাইড। ডেবিট সাইডে আমাদের লিখতে হবে সমস্ত প্রকার দায়গুলি, আর ক্রেডিট সাইডে লিখতে হবে সম্পদগুলি, অ্যাসেটগুলি। ডেবিট সাইডের বার পাশে একটি গ্রোস লাইবিলিটির কলাম দেওয়া হয়েছে। এরপরে ডিটেলস লোনের পার্টিকুলার দেওয়া হয়েছে। এরপরে এক্সপেক্টেড টু র্যাঙ্ক। শিক্ষার্থীগণ, প্রথমে দুই পাশে আমাদের 4টি আইটেম লিখতে হয় সর্বোচ্চ। এই 4টি আইটেম বার পাশে প্রথমে দায় 4টি আমরা প্রথম বলি। ফুললি সিকিউর্ড লোন অর্থাৎ আমরা পূর্বে যে 4টি আইটেম শিখেছি ওই 4টি আইটেমের যোগফল এখানে দেখাতে হবে। প্রথমে গ্রোস লাইবিলিটি দেখাতে হবে 3টি পার্টের। প্রথম পার্টটা এটা হলো গ্রোস লাইবিলিটি, আর এস্টিমেটেড ভ্যালু সিকিউরিটি এটা। এই ভ্যালু দুইটি নিয়ে
আমাদের দুই পাশে দেখাতে হবে। দেখুন 5 নম্বর রিকোয়ারমেন্টে আমরা এই পাশে দেখাবো গ্রোথ লায়াবিলিটি, আর ডাইনে পাশে যেটি দেখাবো এটা হলো এস্টিমেটেড টু র্যাঙ্ক। 1 নম্বরে ফুললি সিকিউরিটি দেখাবো, 2 নম্বরে লায়াবিলিটি পেবেল ইন ফুল অর্থাৎ প্রিফারেবল লায়াবিলিটি দেখাবো, 3 নম্বরে পার্টিকুলার পার্টলি সিকিউরিটি লোন দেখাবো, আর 4 নম্বরে আনসিকিউরিটি লোন দেখাবো। ঠিক আছে, আবার বলি, 1 নম্বর হলো ফুললি, 2 নম্বর হলো প্রিফারেবল, 3 নম্বর হলো পার্টলি, 4 নম্বর হলো আনসিকিউরড লোন। মনে রাখার জন্য আপনার দুইবার বলা হয়েছে, একটু আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন এদের ব্যবহার, এগুলি আমাদের কীভাবে দেখাতে হবে। ফুললি সিকিউরিটি লোনে যেহেতু লোনের পরিমাণ থেকে সম্পদের পরিমাণ বেশি, তাই ভ্যালু অফ সিকিউরিটি ভ্যালু বেশি হবে, আর এতে দেখা যায় সারপ্লাস থাকবে। এই সারপ্লাসটা ইনারে রেখে দিতে হবে, এটি আমাদের পরবর্তী আদায়যোগ্য মূল্যের সাথে যোগ হবে। আর পেবেল ইন ফুল অর্থাৎ যে পরিমাণে লায়াবিলিটি হবে সে পরিমাণে সম্পূর্ণটা দিয়ে দিতে হবে, এখানে কোনো ছাড় হবে না, এখানে ডিডাক্টেড অ্যাজ পার কন্টা অনুযায়ী এই টাকাটা আদায়যোগ্য সম্পত্তির মূল্য থেকে এটা পরিশোধ করে দিতে হবে অগ্রাধিকার ভিত্তিতে। এবার পার্টলি সিকিউরিটি লোন, যে পরিমাণে লোন আছে তার থেকে সিকিউরিটি ভ্যালু কম হবে এবং এখানে কিছু ব্যালেন্স থেকে যাবে, এই ব্যালেন্সটি আমাদের দায় হিসেবে ফাইনালে বসাতে হবে। এবার আসে আনসিকিউরড লোনের সমস্ত টাকাগুলি দায় পাশে যাবে, এই দায় পাশে আমাদের এর ভিতরে দেখাতে হবে, এই দুইটা আইটেম যোগ করতে হবে, যোগ করে ডাইনে পাশে বসাতে হবে। এবার আসুন ডাইনে পাশে আমরা 4টি আইটেম লিখব। প্রথমে আনসিকিউরড অ্যাসেট, যে সমস্ত অ্যাসেটের কোনো সিকিউরিটি থাকবে না সেগুলিকে বলা হয় আনসিকিউরড অ্যাসেট। যেমন ক্যাশ ইন হ্যান্ড, এটা কখনোই সিকিউরিটি রাখা হয় না, ক্যাশ অ্যাট ব্যাংক এটা সিকিউরিটি থাকে না। এরপরে দেখা যাচ্ছে স্টক, মেশিনারি ইত্যাদি আরও অনেক কিছু থাকতে পারে, এগুলো আমি দিয়েছি। এবার আসুন বুক ডেপ্ট, 2 নম্বরে বুক ডেপ্ট, দেনাদারের গ্রোস অ্যামাউন্টটা তো বুক ভ্যালুটা এখানে থাকবে, আর আদায়যোগ্য মূল্যটা ফাইনাল কলামে দেখাতে হবে। বিল রিসিভেবল, বিল রিসিভেবলের গ্রোস ভ্যালু আমাদের দেখাতে হবে বুক ভ্যালুতে, আর প্রডিউস এস্টিমেটেড টু প্রডিউসটা আদায়যোগ্য মূল্যটি ফাইনালে দেখাতে হবে। এই মোট যোগফল, 3টি সম্পত্তির যোগফল একত্রিত যোগ করে যে অ্যামাউন্ট হবে এটাকে বলা হবে ভ্যালু অফ আনসিকিউরড লোন। এই ভ্যালু অফ আনসিকিউরড অ্যাসেটের আদায়যোগ্য মূল্যের 10% রিসিভার ফি বাদ দিতে হবে। আমরা রিসিভার ফি পূর্বে শিখেছি যে আনসিকিউরড যে সমস্ত সম্পত্তি সেটি আদায়যোগ্য মূল্যের 10% রিসিভার ফি দিতে হয় কমিশনারকে। এটা বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের সাথে সারপ্লাস যোগ করতে হবে। সারপ্লাস আমরা পূর্বে শিখেছি, বার পাশের 1 নম্বর আইটেমে যে সারপ্লাসটা হাতে ছিল কিছু টাকা দায় পরিশোধ করার পরেও এই উদ্বৃত্তটা এই সারপ্লাস হিসেবে এখানে আমাদের আদায়যোগ্য মূল্যের সাথে যোগ হবে। যোগ হওয়ার পরে যে অ্যামাউন্টটা বের হবে এই অ্যামাউন্ট থেকে প্রিফারেবল লায়াবিলিটি বাদ দিতে হবে। ঠিক আছে, বাদ দিতে হবে। এই পাশে 2 নম্বরে যে প্রিফারেবল লায়াবিলিটি ছিল অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করা হয়েছে, এই আদায়যোগ্য মূল্য থেকে বাদ দেওয়ার পরে যে অবশিষ্ট অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্ট দ্বারা এবার দায় পরিশোধ করার জন্য দেখতে হবে টোটাল দায় যোগফল আছে আমাদের নিচেই, আর আদায়যোগ্য মূল্য এখান থেকে বাদ দেওয়ার পরে যেটি থাকবে এটা ব্যালেন্সিং ফিগার, এটা হলো ঘাটতি হিসাব, ডিফিসিয়েন্সি, ডিফিসিয়েন্সি ট্রান্সফার টু ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। এই ঘাটতি হিসাবটা আমরা ট্রান্সফার করব পরবর্তী 6 নম্বর স্টেপে, 6 নম্বর রিকোয়ারমেন্টে। শিক্ষার্থীগণ তাহলে আসুন এবার আমরা ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট দেখি। ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের দুইটা সাইড, এটা হলো ডেবিট সাইড, এটা হলো ক্রেডিট সাইড। ডেবিট সাইডে 4টা আইটেম বসাতে হয়, ক্রেডিট সাইডেও 4টা আইটেম বসাতে হয়। তাহলে আসুন প্রথমে আইটেম সাইডটি কী কী আসে। যেমন প্রথমে ডেবিট সাইডে ক্যাপিটাল বসে, আর ক্রেডিট সাইডে এখানে আসে ড্রয়িং, উত্তোলন। উত্তোলন থাকলে ক্রেডিট সাইডে বসাবেন, আর ক্যাপিটাল ডেবিট সাইডে, এগুলো প্রস্তাবতে দেওয়া থাকবে। নিট প্রফিট থাকলে ডেবিট সাইডে, আর লস থাকলে ক্রেডিট সাইডে। এবার আসুন আমরা 3 নম্বর আইটেমটি দেখি, প্রফিট ফ্রম আদার সোর্স। অন্যান্য সোর্স থেকে অনেক সময় প্রফিট সংগ্রহ হতে পারে, আয় হতে পারে, সেগুলি 3 নম্বরে যদি প্রফিট হয়ে থাকে তাহলে ডেবিট পাশে বসাতে হবে। এই প্রফিটের আইটেম আমি এখানে দিয়েছি 6টি। আর যদি লস হয়ে থাকে অন্যান্য সোর্সে, অর্থাৎ লস ফ্রম আদার সোর্স, তাহলে আমাদের ক্রেডিট পাশে দিতে হবে 4 নম্বর আইটেম যেটা দেখাইছি এই। এবার আসুন রিসিভার ফি। এই রিসিভার ফি একটা খরচ, এই খরচটা আমরা পূর্বে শিখেছি। রিসিভার ফি হয় সাধারণত দুইভাবে, একটা হলো 4%, একটা হলো 10%। এই টোটাল মিলে যোগফল এখানে বসাতে হবে রিসিভার ফি। আর বাম পাশে যে 4 নম্বর আইটেমটি আসবে ডেবিট পাশে, সেটা হলো ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট এটি আনিত হয়েছে 5 নম্বর রিকোয়ারমেন্ট থেকে, অর্থাৎ এখান থেকে নিয়ে আসা হয়েছে, ডিফিসিয়েন্সি ট্রান্সফার অ্যাফেয়ার থেকে নিয়ে আসা হয়েছে। এই অ্যাফেয়ার্সের যে ঘাটতি, এই ঘাটতি টাকাটা আমরা বাম পাশে বসানোর সাথে সাথে এবার যোগ করলে দুই পাশ মিলে যাবে। শিক্ষার্থীগণ
যদি অঙ্কটি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই মিলবে, অর্থাৎ মিললে সে অঙ্কটি সঠিক হয়েছে। আর যদি না মিলে তাহলে পুনরায় আবার দেখবেন যে কোনো জায়গায় কোনো কিছু বাদ পড়েছে কিনা। এই ছিল আমাদের আজকের ক্লাস। শিক্ষার্থীগণ, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আর আগামী ক্লাসে আমরা এখান থেকে অঙ্ক করব। আজকে আমরা বেসিক ধারণাগুলো নিয়েছি, তাহলে আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।